রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি জুবাইদা সুলতানা আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর সূচক সংখ্যা পড়াবো। আমরা গত দিনে সূচক সংখ্যা শুরু করেছিলাম। আজকে আমরা সূচক সংখ্যার যে অংশটুকু শেষ হয়ে গিয়েছিল তার পরবর্তী অংশ থেকে শুরু করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিয়েছি। আমি জুবাইদা সুলতানা, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা আজকে জানব সূচক সংখ্যা গঠনের বিভিন্ন সূত্র। প্রশ্ন: সূচক সংখ্যা গঠনের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করো। সূচক সংখ্যা নির্ণয়ের জন্য প্রধানত দুইটি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে সরল সমষ্টি পদ্ধতি এবং দ্বিতীয় সূত্র হচ্ছে ভার আরোপিত সমষ্টি পদ্ধতি। প্রথমে আমরা দেখি সরল সমষ্টি পদ্ধতি কি জিনিস। আমরা এখানে বলেছি চলতি বছরের মূল্য সমষ্টিকে ভিত্তি বছরের মূল্য সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফলকে 100 দিয়ে গুণ করে যে সূত্র পাই সেই সূত্রটাকে বলা হয় সরল সমষ্টি পদ্ধতি। তো আমরা এখন যেটা বলছি, সরল সমষ্টি পদ্ধতিকে পি ও এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে বলা হয় পি ও এন সমান সামেশান পি এন ডিভাইডেড বাই সামেশান পি নট ইন্টু 100। এখানে পি এন সমান হচ্ছে চলতি বছরের মূল্য এবং পি নট সমান ভিত্তি বছরের মূল্য। গাণিতিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের সূচক সংখ্যা নির্ণয় করা বেশ সহজ, তবে এ পদ্ধতিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন: 1. বিভিন্ন দ্রব্যের পরিমাপের একক বিভিন্ন হতে পারে, ফলে দ্রব্যগুলোর মূল্যগুলোকে সরাসরি যোগ করা সম্ভব নয়। 2. এই সূচক সংখ্যা শুধু মূল্য নির্ভর নয়, প্রান্তীয় মান দ্বারা খুব বেশি প্রভাবিত হয় এবং অপেক্ষাকৃত ছোট মূল্যগুলো তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। আরও কিছু সমস্যা আছে, যেটাকে আমরা 3 নাম্বার সমস্যা হিসাবে উল্লেখ করছি, যে বিভিন্ন দ্রব্যের উপর তাদের আপেক্ষিক গুরুত্ব এই সরল সমষ্টি পদ্ধতিতে দেওয়া হয় না। এজন্য এই সূচক সংখ্যা সাধারণত প্রতিনিধিত্বশীল নয়। তাহলে আমরা 3টি সমস্যা বলছি সরল সমষ্টি পদ্ধতি নির্ণয়ের জন্য। প্রথম সমষ্টিটা কি বললাম আমরা? প্রথম সমষ্টিটা বললাম বিভিন্ন দ্রব্যের পরিমাপের একক বিভিন্ন হতে পারে। ঠিক আছে, কারণ এক একটা দ্রব্যের একক এক এক রকম হতে পারে। আর যখন আলাদা আলাদা দুটি পণ্য তাদের একক আলাদা আলাদা হয়ে যাবে, তখন আমরা সরল সমষ্টি পদ্ধতি নির্ণয় করতে পারবো না। আবার আরো একটা বলেছি যে মূল্য নির্ভর, এই সূচক সংখ্যা শুধু মূল্য নির্ভর। ঠিক আছে, আর এই কারণে প্রান্তীয় মান দ্বারা, আমরা জানি প্রান্তীয় মানটা কি, সবচেয়ে ছোট মান অথবা সবচেয়ে বড় মান, সেই মানগুলো হচ্ছে প্রান্তীয় মান। তো যে এই প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় এবং অপেক্ষাকৃত ছোট মূল্যগুলো, একেবারে যে ছোট অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ নয়, সেই মানগুলো তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। আবার আরও একটা বললাম যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয় না, তাই সাধারণত এই সূচক সংখ্যা প্রতিনিধিত্বশীল হয় না। সরল সমষ্টির সূচক সংখ্যা বেশ বড়। এখানে পণ্যের পরিমাণের উপর গুরুত্ব দেওয়া হয় না, কারণ মূল্যের পরিবর্তনই কেবলমাত্র পরিমাপ করে। তাই প্রত্যেকটি পণ্যের মূল্য সময় পরিবর্তনের সাথে বৃদ্ধি পায় এবং সরল সমষ্টি পদ্ধতিতে প্রাপ্ত মূল্য সূচক সংখ্যা বেশি হয়, এটাই হয় স্বাভাবিক।
এরপর ভারযুক্ত সরল সমষ্টি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি দ্রব্যের মূল্যকে উপযুক্ত ভার দেওয়া হয়। সাধারণত ভিত্তি বা চলতি বছরের প্রতিটি দ্রব্যের উৎপাদন, বিক্রয় বা ভোগের পরিমাণকে অথবা অন্য কোনো যুক্তিযুক্ত পরিমাণকে ভার ধরা হয়। আমি আবারও বলছি, এই পদ্ধতিতে প্রতিটি দ্রব্যের মূল্যকে উপযুক্ত ভার দেওয়া হয়। ভিত্তি বা চলতি বছরের প্রতিটি দ্রব্যের উৎপাদনের, বিক্রয় বা ভোগের পরিমাণকে অথবা অন্য কোনো যুক্তিযুক্ত পরিমাণকে ভার ধরা হয়। ভিত্তি বছর ও চলতি বছর কোনো একটি দ্রব্যের মূল্য যথাক্রমে P0 ও Pn হলে ওই দ্রব্যের জন্য নির্বাচিত ভার, যদি আমরা বলি যে কোনো একটা নির্বাচিত ভার যে কোনো একটা দিয়ে দিলাম, সেটা Q0 হতে পারে অথবা W হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সূত্রটা হবে সে PON সমান সামেশন অফ Pn ডিভাইডেড বাই সামেশন অফ P0। এরপর উপরে এবং নিচে ভার হিসাবে যা দিয়েছি সেটাই আসবে। যদি W দিয়ে থাকি তাহলে W আসবে, আর যদি বলি যে না Q0 আসে তাহলে Q0 আসবে। এই ভার আরোপিত সূচক সংখ্যা অনেক কয়েকজন পরিসংখ্যানবিদ প্রদান করেছেন। আমি পর্যায়ক্রমে এক একটা সূচক সংখ্যা আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ল্যাসপিয়াসের মূল্য সূচক সংখ্যা। এখানে বলা হচ্ছে বিজ্ঞানী ল্যাসপিয়াস ভিত্তি বছরের উৎপাদিত পণ্যের পরিমাণকে ভার হিসাবে ব্যবহার করে একটি সূচক সংখ্যা প্রদান করেন। এই সূচক সংখ্যাটা হলো PON সমান সামেশন অফ Pn Q0 ডিভাইডেড বাই P0 Q0 ইন্টু 100। ঠিক আছে? আচ্ছা, এখানে P0 সমান পণ্যের ভিত্তি বছরের মূল্য, Q0 সমান পণ্যের ভিত্তি বছরের পরিমাণ, Pn সমান পণ্যের চলতি বছরের মূল্য। এই ল্যাসপিয়াসের সূচক সংখ্যা আমরা বলতে পারি যে এটি ভিত্তি সময়ে সংগৃহীত এক সেট নির্ধারিত পণ্যের মূল্যের সাথে প্রদত্ত সময়ের একই পণ্যের সংগৃহীত মূল্যের তুলনা করে এবং এটি ভিত্তি বছরের জীবনযাত্রার মানে চলতি বছরে অতিরিক্ত কত খরচ হবে সে সম্পর্কে ধারণা দেয়। তাহলে আমরা কি বলতে পারছি যে ভিত্তি বছরের উৎপাদিত পণ্যের পরিমাণকে ভার হিসাবে ধরে আমরা যে সূচক সংখ্যা পাচ্ছি সেই সূচক সংখ্যাটাকে বলা হচ্ছে ল্যাসপিয়াসের সূচক সংখ্যা, এবং এই সূচক সংখ্যাতে অবশ্যই সূচক সংখ্যার নিয়ম মতো 100 দিয়ে গুণন করতে হবে। ঠিক আছে? এরপর আমরা যাব প্যাশের সূচক সংখ্যা। বিজ্ঞানী প্যাশে চলতি বছরের উৎপাদিত পণ্যের পরিমাণকে ভার হিসাবে বিবেচনা করে একটি সূচক সংখ্যা প্রদান করেন, এবং এই সূচক সংখ্যাটাকে প্রকাশ করা যায় ঠিক এভাবে: PON সমান সামেশন Pn Qn ডিভাইডেড বাই সামেশন P0 Qn ইন্টু 100। প্যাশের সূচক সংখ্যা সাধারণত চলতি সময়ে যে নির্ধারিত পণ্যের মূল্য আছে সেটার সাথে ভিত্তি সময়ের পণ্যের সংগৃহীত মূল্যের তুলনা করে, এবং চলতি সময়ের নির্ধারিত পণ্য ভিত্তি সময়ের মূল্যে কিনতে হলে যে খরচ হতো চলতি সময়ে কেনার জন্য তার চেয়ে কত বেশি খরচ হবে বা কত বেশি খরচ হতো তা নির্ণয় করে। এরপরে আমরা
মার্শাল এজওয়ার্ডের সূচক সংখ্যাতে। মার্শাল এজওয়ার্ডের সূচক সংখ্যা। মার্শাল এবং এজওয়ার্ড নামক দুজন অর্থনীতিবিদ ভিত্তি ও চলতি বছরের পণ্যের পরিমাণকে গড় হিসাবে ব্যবহার করে একটি সূচক সংখ্যা প্রদান করেন। এই সূচক সংখ্যাটা হবে PON সমান সামেশন অফ PN ইন্টু Q0 প্লাস QN ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সামেশন অফ P0 ইন্টু Q0 প্লাস QN ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এর পরের লাইনটা শুধুমাত্র প্রথম লাইনের সরলীকরণ। দেখো এখানে সামেশন অফ PN এর সাথে Q0 গুণন হয়ে গেল প্লাস সামেশন অফ PN ইন্টু QN, অর্থাৎ প্রথম ব্র্যাকেটটা উঠে গেল এবং আমাদের PNটাকে দুইটা ভিতরের যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা মান ছিল তাদের সাথে গুণন হিসাবে আমরা দিয়ে দিলাম। উপরেও আমাদের ভাগ হিসাবে 2 আছে, নিচেও ভাগ হিসাবে 2 আছে, তাহলে উপরের 2 এবং নিচের 2 কেটে গেল। গিয়ে আমাদের যেটা থেকে গেল সেটা হচ্ছে সামেশন PN Q0 প্লাস সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 Q0 প্লাস সামেশন অফ P0 QN ইন্টু 100। ডরবিশ বাউলির সূচক সংখ্যা। ডরবিশ এবং বাউলি নামক দুইজন অর্থনীতিবিদ ল্যাসপিয়াস ও পেয়াসের সূত্রের গাণিতিক গড় নিয়ে একটি সূত্র উদ্ভাবন করেন। যেহেতু ডরবিশ এবং বাউলি দুইজন বিজ্ঞানী গাণিতিক গড় নিয়ে এই সূত্রটি আবিষ্কার করেন, সুতরাং আমরা দেখতে পাই যে এই সূত্রে গাণিতিক গড়ের সুবিধা এবং অসুবিধা দুটোই দেখা যায়। আমরা এক্ষেত্রে বলতে পারি, প্রথমে আমরা জানার চেষ্টা করব যে গাণিতিক গড় কি জিনিস। আমরা জানি গাণিতিক গড় কাকে বলে। আমরা জানতাম যে কোনো তথ্য সেট যদি আমাদের দেওয়া থাকে, অর্থাৎ কোনো তথ্য শ্রেণীতে যদি যা দেওয়া আছে সেই শ্রেণীর মানগুলো আমরা জানি, এরকম যদি কোনো তথ্য আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো তথ্য সেটের মানগুলোর সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত মানকে উক্ত তথ্য সেটের গাণিতিক গড় বলা হয়। এছাড়াও আমরা দেখেছিলাম যে গাণিতিক গড়ের কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। আমরা প্রথমেই বলে নিচ্ছি গাণিতিক গড়ের সুবিধাগুলো কি কি ছিল। আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি। গাণিতিক গড়ের সংজ্ঞাটা কিন্তু আমাদের সুস্পষ্ট, যতগুলো মান আছে সেই প্রত্যেকটা মানকে কত সংখ্যক মান তা দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যাবে সেটাই হলো গাণিতিক গড়, এবং এই গড় বের করা কিন্তু যথেষ্ট সহজ। আর প্রতিটি তথ্যবিন্দু নিয়েই আমরা গাণিতিক গড় নির্ণয় করে থাকি, আর এজন্য গাণিতিক গড় হয় নির্ভুল। আবার গাণিতিক গড়ে বীজগণিতিক প্রক্রিয়া আরোপ করা যায়, পরবর্তী বীজগণিতিক প্রক্রিয়া আরোপ করা যায়।
আবার দেখা যায় যে গাণিতিক গড় নমুনা মান দ্বারা, অর্থাৎ সবচেয়ে যে ছোট মান বা বড় মান, এই মানগুলো দ্বারা খুব কম প্রভাবিত হয়। এরপরে আমরা আরো বলতে পারি যে গাণিতিক গড় যখন আমরা নির্ণয় করি তখন তথ্যবিন্দুগুলো, অর্থাৎ যে তথ্যগুলো আছে সেগুলোকে আমাদের সাজাতে হয় না। আবার কিছু অসুবিধা আছে। সেই প্রথম অসুবিধাটা আমরা বলতে পারি যে খোলা, আমরা যে জানতাম আর কি, যে খোলা শ্রেণীবিন্যাস, যে আমাদের প্রান্ত খোলা থাকে, যে গণসংখ্যা বিন্যাসের, সেখানে আমরা নির্ণয় করতে পারি না। আবার প্রান্তীয় মান যদি খুব বেশি প্রান্তীয় হয় তাহলে কিন্তু প্রভাবিত হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক মান পাই না। আবার বলা যায় যে গাণিতিক গড় আমরা লেখচিত্র হতে নির্ণয় করতে পারি না, এরকম কিছু সমস্যা আছে। তাহলে কি বলা যাচ্ছে যে ডরবিশ বাউলির যে সূচক সংখ্যা আমরা নির্ণয় করব সেখানে গাণিতিক গড়ের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা দেখতে পাবো। তো এখানে যেহেতু বলে দিয়েছে যে ল্যাসপিয়াস এবং প্যাশের যে সূচক সংখ্যা আছে তাদের গাণিতিক গড় নিয়ে যে সূচক সংখ্যাটা পেয়ে যাচ্ছি সেটাই হবে ডরবিশ বাউলির সূচক সংখ্যা। এক্ষেত্রে যদি এরকম আসে যে সুবিধা ও অসুবিধা সহ ডরবিশ বাউলির সূচক সংখ্যা লেখো, তোমরা যে আমি গাণিতিক গড়ের যে সুবিধাগুলো বললাম এবং অসুবিধাগুলো বললাম এগুলোই লিখে দিবা এইটার সাথে, গাণিতিক গড়ের সুবিধা এবং অসুবিধাগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে আসে। আমরা কিন্তু ল্যাসপিয়াসের যে সূচক সংখ্যাটা দেখলাম কিছুক্ষণ আগে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ল্যাসপিয়াসের সূচক সংখ্যাটা হলো সামেশন অফ pn q নট ডিভাইডেড বাই সামেশন p নট q নট, সামেশন p নট q নট। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে মানটা দেখা যাচ্ছে এখানে PON সমান, প্রথম যে মানটা সেটা হলো ল্যাসপিয়াসের সূচক সংখ্যা প্লাস পরবর্তী মানটা প্যাশের সূচক সংখ্যা। কেননা আমরা প্যাশের সূচক সংখ্যাতে দেখেছিলাম সামেশন PN/QN ডিভাইডেড বাই সামেশন P নট QN। দুইটার যোগফল করে তাকে 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে যে মানটা পাচ্ছি আমরা সেটাকে বলা হচ্ছে ডরবিশ বাউলির সূচক সংখ্যা। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ফিশারের সূচক সংখ্যা। ল্যাসপিয়াস ও প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় নিয়ে বিজ্ঞানী R.A. ফিশার সবচাইতে উপযোগী সূত্র প্রদান করেন। এই সূত্রটাকে বলা হয় ফিশারের সূচক সংখ্যা। তাহলে আমাদের জানতে হচ্ছে জ্যামিতিক গড়টা কি জিনিস। আমরা এরই মধ্যে জেনে গেছি জ্যামিতিক গড় কি জিনিস, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ চ্যাপ্টারে আমরা জেনেছি। আমি আবারও বলছি, কোনো তথ্য সেটে যদি n সংখ্যক তথ্যবিন্দু থাকে এবং তথ্যবিন্দুগুলো ধনাত্মক হয় তবে তাদের গুণফলের n-তম ধনাত্মক মূলকে উক্ত তথ্য সেটের জ্যামিতিক গড় বলে। একে সাধারণত GM বা G দ্বারা সূচিত করা হয়। তাহলে কি হচ্ছে, কোনো তথ্য সেটে যতগুলো তথ্যবিন্দু আছে সেই তথ্যবিন্দুগুলো ধনাত্মক হতে হবে এবং তাদের গুণফলের তততম ধনাত্মক মূলকে উক্ত তথ্য সেটের জ্যামিতিক গড় বলে। তাহলে এখানে আমরা যেহেতু জ্যামিতিক গড় ব্যবহার করছি, সুতরাং জ্যামিতিক গড়ের কিছু সুবিধা ও অসুবিধা এখানে থেকে যাবে। আমরা জ্যামিতিক গড়ের যে সুবিধাগুলো ছিল সেগুলো একটু বলি যে জ্যামিতিক গড়ের সুবিধাগুলো কি ছিল। জ্যামিতিক গড় প্রথমত বলা যায় বেশ সুস্পষ্ট এবং জ্যামিতিক গড় তথ্য সেটের প্রতিটি তথ্যবিন্দুর উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। এদের পরবর্তীতে বীজগাণিতিক প্রক্রিয়া আরোপ করা যায়, অর্থাৎ এখানে পরবর্তীতে যদি কোনো বীজগাণিতিক প্রক্রিয়া আরোপ করতে চাই আমরা করতে পারবো। হ্যাঁ, যেমন মনে করো দুটি সেটের প্রতিটি তথ্য সংখ্যা ও জ্যামিতিক গড় যদি দেওয়া থাকে তাহলে আমরা যুক্ত সেটের জ্যামিতিক গড় নির্ণয় করতে পারবো। আবার জ্যামিতিক গড় নমুনা মান দ্বারা প্রভাবিত হয় না বললেই চলে, কম প্রভাবিত হয়। এগুলো মোটামুটি জ্যামিতিক গড়ের সুবিধা।
কিছু অসুবিধাও আছে। সেটা হচ্ছে জ্যামিতিক গড় গাণিতিক গড়ের মতো সহজবোধ্য নয়, এত সহজ নয়। এরপর তথ্য সেটে যদি কোনো শূন্য বা ঋণাত্মক মান থাকে তাহলে কিন্তু জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তাহলে আমরা কি পড়ছি? আমরা সূচক সংখ্যাতে পড়ছি, যেখানে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করছি, জ্যামিতিক গড় ব্যবহার করেছি। তার মানে কি, জ্যামিতিক গড়ের সুবিধা এবং অসুবিধাগুলো আমাদের এখানে থাকবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে জ্যামিতিক গড়ের যে ল্যাপ্লিয়াসের যে মানটা আছে সেই মান গুণন প্যাশের যে মানটা আছে সেই মান, এই দুইটা মানের জ্যামিতিক গড় নিয়ে যে সূচক সংখ্যা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে ফিশারের সূচক সংখ্যা। অর্থাৎ বিজ্ঞানী ফিশার ল্যাপ্লিয়াস এবং প্যাশের সূচক সংখ্যার গাণিতিক গড় জ্যামিতিক গড় নিয়ে একটা সূচক সংখ্যা প্রদান করেন এবং সেই সূচক সংখ্যাটাকে আমরা বলি ফিশারের সূচক সংখ্যা। আর এখানে আরও একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে ফিশারের সূচক সংখ্যাতে সূচক সংখ্যার নিয়ম মাফিক 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ফাইনালি বলা যায় ল্যাপ্লিয়াস ও প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় নিয়ে এবং 100 দিয়ে গুণ করে যে মান পাওয়া যাচ্ছে সেটাই হলো ফিশারের সূচক সংখ্যা। এরপর ওয়ালসের সূচক সংখ্যা। ওয়ালসের সূচক সংখ্যাটা হচ্ছে ভিত্তি বছর এবং চলতি বছর এর পণ্যের যে পরিমাণ আছে সেই পরিমাণের জ্যামিতিক গড়কে ভর হিসাবে নিয়ে আমরা যে সূচক সংখ্যা প্রদান করব সেই সূচক সংখ্যাকে বলা হবে ওয়ালসের সূচক সংখ্যা। আমি আবারও বলছি, ভিত্তি বছর ও চলতি বছরের পণ্যের পরিমাণের জ্যামিতিক গড়কে ভর হিসাবে নিয়ে আমরা যে সূচক সংখ্যা নির্ণয় করব সেটাকে বলা হয় ওয়ালসের সূচক সংখ্যা। এরপর আমরা দেখব কেলির মূল্য সূচক সংখ্যা। কেলির মূল্য সূচক সংখ্যা, এখানে আমরা সময়ের পরিবর্তনের সাথে ভর পরিবর্তন না করে একটি স্থির ভর ব্যবহার করা হয়। অর্থাৎ বিজ্ঞানী কেলি সময়ের পরিবর্তনের সাথে ভর পরিবর্তন না করে একটি স্থির ভর ব্যবহার করে যে সূচক সংখ্যা প্রদান করেন সেই সূচক সংখ্যাটাকে বলা হয় কেলির সূচক সংখ্যা। কেলির সূচক সংখ্যাটা হচ্ছে PON সমান সামেশন অফ PNQ ডিভাইডেড বাই সামেশন অফ P0Q ইন্টু 100। এখানে Q শুধুমাত্র ভিত্তি বা চলতি বছরের পরিমাণ প্রদান করে। কেলির সূচক সংখ্যা মোটামুটি সহজ এবং দোষমুক্ত এবং এই সূত্রের বেশ ব্যবহার চোখে পড়ে। এখন আমি একটু বলে দেই যে আমাদের যে চিহ্নগুলো আমরা ব্যবহার করেছি কোথায় কোন ক্ষেত্রে। PON অর্থাৎ ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যাকে আমরা বলেছি PON। আবার P0টাকে আমরা বলেছি ভিত্তি বছরের উৎপাদিত পণ্যের মূল্য। অর্থাৎ যে বছরটাকে আমরা ভিত্তি বছর হিসাবে বিবেচনা করেছি সেই বছরের উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে P0। আমরা সূচক সংখ্যার প্রায় প্রতিটি সূত্রেই P0 ব্যবহার করেছি। এবার আমরা জানব PNটা কি জিনিস। PNটা হচ্ছে চলতি বছরের উৎপাদিত পণ্যের মূল্য। অর্থাৎ বর্তমান যে বছর সেই বছরের উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে PN। Q0
নট হচ্ছে ভিত্তি বছরের উৎপাদিত পণ্যের পরিমাণ। যে বছরের সাথে তুলনা করছি চলতি বছরকে, সেই যে বছরের সাথে আমরা সাধারণত যে বছরের সাথে তুলনা করি বর্তমান বছরকে, সেই যে বছরের সাথে তুলনা করছি সেই বছরটাকে বলা হয় ভিত্তি বছর। এবং এই ভিত্তি বছরের পণ্যের মানগুলোকে আমরা সাধারণত যদি মূল্য হয় তাহলে পি নট, যদি পরিমাণ হয় তাহলে কিউ নট। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে চলতি বছরের উৎপাদিত পণ্যের পরিমাণ। চলতি বছরের উৎপাদিত পণ্যের পরিমাণকে আমরা কিউএন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।